আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যান্য আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশে সরকার নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগকে নিয়ে সরকার উপর মহল থেকে বক্তব্য দেওয়ার হিড়িক পড়েছে। প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে আইসিটির চিফ প্রসিকিউটর দুজনেই আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধের জন্য আইনি ও বিচারের পথে হাঁটার ইঙ্গিত দিয়ে বক্তব্য দিয়েছেন। গত 2 বছর ধরে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য বিএনপির সিনিয়র নেতাদের মন্তব্যগুলো পর্যালোচনা করলে দেখা যাবে এই নিষেধাজ্ঞার বিষয়ে বিএনপির অবস্থান রোলার কোস্টার রাইড বা ব্রিটিশ ওয়েদারের মতো পরিবর্তিত হয়েছে। বিএনপির একসময় রাজনৈতিক সহযোগী জামাতের অবস্থান ছিল একই রকম। প্রশ্ন হলো, হঠাৎ করে কেন আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের মুখোমুখি করে নিষিদ্ধের কথা তুলছেন সরকারের প্রভাবশালীরা? বিশেষ করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বছরের মধ্যে দেশে ফেরার ঘোষণা এবং সেটি ব্যাপকভাবে আন্তর্জাতিক মিডিয়াতে প্রচারের পর সরকারের শীর্ষ মহলের পক্ষ থেকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে বক্তব্য দেওয়া শুরু হয়েছে। তাহলে কি বিষয়টি সরকারের কাউন্টার অ্যাটাক? বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর মিছিল ঠেকাতেই সরকারকে ঘোষণা দিয়ে সেনাবাহিনী নামাতে হয়েছে। এমন পরিস্থিতিতে দলটি নিষেধাজ্ঞার ব্যাপারে সরকারের শীর্ষ মহলের বক্তব্যকে অনেকেই রাজনৈতিক কৌশল হিসেবেও দেখছেন। বিস্ময়কর হলো সত্যি, দল হিসেবে আওয়ামী লীগের বিচার ও নিষেধাজ্ঞা নিয়ে প্রায় 20 মাস আগে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান যে বক্তব্য দিয়েছিলেন, আইসিটির চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম 5 জুলাই ঠিক একই রকম বক্তব্য দিয়েছেন। সে কারণে প্রশ্ন উঠেছে, বিএনপি কি শেষ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে জামাতের মতামতকে অনুসরণ করছে, নাকি ইউনূসের ঘোষণাকে বাস্তবায়িত করতে আদালতের ঘাড়ে বন্দুক রেখে গুলি করতে চাইছে বিএনপি? তার চেয়েও বড় প্রশ্ন তুলেছে আইন বিশেষজ্ঞরা। তারা প্রশ্ন তুলেছেন, কোন আইনে আওয়ামী লীগের বিচার হবে তা স্পষ্ট নাই। এমনকি বিএনপি পন্থী বুদ্ধিজীবীরা বলছেন, আওয়ামী লীগের মতো শক্তিশালী দলকে নিষিদ্ধ করা মুখের কথার কাজ নয়। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2024 সালের 30 অক্টোবর যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তখনকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস বলেছিলেন, বাংলাদেশে শেখ হাসিনা ও আওয়ামী লীগের কোনো জায়গা হবে না। তারপর থেকে ইউনূসের আমলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে বহু নাটক হয়েছিল। ইউনূসের সমর্থকরা যমুনার সামনে গিয়ে শোডাউন করার পর গত বছরের 12 মে সরকার নির্বাহী আদেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছিল অন্তর্বর্তী সরকার। তার আগে দলটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য সন্ত্রাস বিরোধী আইনটিতে নতুন 2টি ধারা যুক্ত করে অধ্যাদেশ জারি করা হয়েছিল। এরপর বিএনপি ক্ষমতায় এসে সে অধ্যাদেশটি সংসদে পাশ করে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা বহাল থাকে। কিন্তু ইউনূসের আমলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে একমাত্র ইউনূস সমর্থক এনসিপি ও বৈষম্য বিরোধীরা সব সময় সরব ছিল। বিএনপি ও জামাতের নেতাদের বক্তব্য ছিল ব্রিটিশ ওয়েদারের মতো। তারা সকালে বলতেন কোন দল নিষিদ্ধের পক্ষে তারা নন, বিকেলে বলতেন নিষিদ্ধ চান। 2025 সালের 24 মার্চ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত একটি খবরের শিরোনাম ছিল, টু ব্যান অর নট টু ব্যান, আওয়ামী লীগের বিষয়ে যার যে অবস্থান। এই রিপোর্টটিতে বলা হয়েছে, তখন আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে বিএনপির অবস্থান এক ধরনের রোলার কোস্টার রাইডের মতো পরিবর্তিত হয়েছে। 2024 সালের 3রা সেপ্টেম্বর পিটিএ এর সঙ্গে আলাপকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ থেকে বিরত রাখা বা এটিকে ফ্যাসিবাদী রাজনৈতিক দল হিসেবে চিহ্নিত করা বাংলাদেশের গণতান্ত্রিক চর্চার জন্য ক্ষতিকর হবে। ওই বছরের 25 সেপ্টেম্বর এবং 3রা অক্টোবর 2 দফায় মির্জা ফখরুল একই কথা বলেছিলেন। 25 অক্টোবর বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছিলেন, বিএনপি রাজনৈতিক দল নিষিদ্ধ করার রাজনীতিতে বিশ্বাসী নয়। 2025 সালের ফেব্রুয়ারি মাসে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ বলেছিলেন,
আওয়ামী লীগ আর তার বর্তমান নাম ব্যবহার করে রাজনীতিতে থাকতে পারবে না। শেষ পর্যন্ত গত বছর যখন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করে, সেই সিদ্ধান্তে বিএনপি আনন্দ প্রকাশ করেছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি দল নিষিদ্ধের বিপক্ষে একাধিকবার দেশীয় বিদেশে সাক্ষাৎকার দিয়েছিলেন, তিনি অন্তর্বর্তী সরকারের এই নিষেধাজ্ঞার পক্ষে বিবৃতিও দিয়েছিলেন। যদিও আওয়ামী লীগকে নিষিদ্ধের মাত্র একদিন আগে বিএনপি নেতা মঈন খান বলেছিলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা বিএনপির বক্তব্যের বিষয় নয়। অন্যদিকে 2024 সালের 22শে নভেম্বর কুষ্টিয়ার মেহেরপুরে এক অনুষ্ঠানে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছিলেন, জামাত কোনো দলকে নিষিদ্ধের পক্ষে নয়। অবশ্য জামাতের আমির ডক্টর শফিকুর রহমান 2025 সালের 3রা জানুয়ারি বলেছিলেন, আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধই নয়, তাদের সব অপকর্মের বিচার চায় জামাত। বিএনপি ও জামাত সমর্থক ইউনূস সরকার তখন ক্ষমতায় ছিল। শেষ পর্যন্ত দেশীয় ও আন্তর্জাতিক সমালোচনাকে তোয়াক্কা না করে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা ছাড়া সেই অর্থে ইউনূসের সরকার কিছুই করতে পারেনি। আর বিএনপি ক্ষমতায় এসে সে নিষেধাজ্ঞা বহাল রেখেছে। সেই নিষেধাজ্ঞা অমান্য করে গত কয়েক মাসে প্রতিদিনই দেশের কোনো না কোনো অঞ্চলে মিছিল করেছে। এর মধ্যে নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম সহ দেশের অনেক জায়গায় বড় ধরনের শোডাউন করেছে দলটি। যদিও দলটির বেশিরভাগ নেতাকর্মী হয় জেলে, না হয় মামলা আর নির্যাতনের ভয়ে ঘর ছাড়া। দলটির বহু সিনিয়র নেতা আছেন দেশের বাইরে। বিএনপি সরকারের পক্ষ থেকে দলটির এসব মিছিলকে প্রথমে পুলিশি তৎপরতায় ঠেকানোর চেষ্টা করা হয়েছিল। যদিও গত সংসদ নির্বাচনের আগে প্রকাশ্যে বিএনপি নেতারা আওয়ামী লীগের নেতা কর্মীদের ভোট চেয়েছেন, নির্বাচনে জিততে সহায়তাও চেয়েছিলেন। দলটির মিছিল ও শোডাউনের তৎপরতা বাড়লে গত 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সরকার 8 দিনের জন্য সেনাবাহিনীকে ব্যারাক থেকে ফিরিয়ে আনে। এরপর গত 28শে জুন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার একটি ইমেল সাক্ষাৎকার প্রকাশিত হয়। সেই সাক্ষাৎকারে তিনি প্রথমবারের মতো বলেন, তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড থাকা সত্ত্বেও এই বছরের মধ্যেই তিনি বাংলাদেশে ফিরবেন। ওই সাক্ষাৎকারটি রয়টার্স ও এএফপিতে প্রকাশিত হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। বাংলাদেশের বাইরে 97টি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। সরকার একাধিক সূত্র বলছে, এই সাক্ষাৎকারটি সরকার ও বিএনপি শীর্ষ মহলকে ভাবিয়ে তুলেছে। দেশের সবখানে শেখ হাসিনার এই ঘোষণা নিয়ে আলোচনা হচ্ছে। বিষয়টি নিয়ে সরকারের মধ্যে অস্বস্তি থাকলেও সরকারের শীর্ষ মহল থেকে এটি নিয়ে তেমন কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। গত 4 জুলাই রাজধানী ঢাকায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, আওয়ামী লীগের মধ্যে অনুশোচনা নেই, দোষ স্বীকারের মানসিকতাও নেই, উল্টো বিদেশে বসে তারা বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে, রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে তাদেরকে বিচারের কাঠগড়ায় নেওয়া হবে। এর পরদিন বিষয়টি নিয়ে কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেছেন, আওয়ামী লীগ আমলে প্রণীত আইনে দলটি নিষিদ্ধ হতে পারে। তার মতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সন্ত্রাস বিরোধী আইনের অধীনে মানবতা বিরোধী অপরাধ ও সন্ত্রাসের অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তে দোষী সাব্যস্ত হলে আওয়ামী লীগের প্রণীত আইনের বিধান অনুযায়ী দলটি নিষিদ্ধ হতে পারে এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হতে পারে। দর্শক, পুরাতন তথ্য ঘেঁটে দেখা গেছে, আওয়ামী লীগের তৈরি করা আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, শাস্তি দেওয়ার কথা প্রথম বলেছিলেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি 2024 সালের 13 অক্টোবর আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জামাতের রুকন সম্মেলনে প্রথম এই কথা বলেছিলেন। ওই দিন তিনি বলেছিলেন, আওয়ামী লীগের দীর্ঘ শাসনে যেসব কালা কানুন ও আইন তৈরি করা হয়েছিল, সেই আইন দিয়ে
আওয়ামী লীগের বিচার করতে হবে। এর এক সপ্তাহ পর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মিডিয়াতে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন, তিনি বাংলাদেশে শেখ হাসিনা ও আওয়ামী লীগের অস্তিত্বই রাখবেন না। সম্প্রতি প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার সূত্র ধরে আইসিটির চিফ প্রসিকিউটরের মন্তব্যের পর প্রশ্ন উঠেছে, তাহলে কি আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের জন্য বর্তমান বিএনপি সরকার 20 মাস আগে জামাতের আমির এবং ইউনূসের সেই চাওয়া পূরণের পথে হাঁটছে? বিএনপির সিনিয়র নেতাদের একটি অংশ মনে করেন, সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার ঘোষণার পর স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য কাউন্টার অ্যাটাক ছাড়া আর কিছুই নয়। কারণ অন্তর্বর্তী সরকার আমলে আইসিটি অ্যাক্ট সংশোধন করা হয়েছিল দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য। কিন্তু তখন আন্তর্জাতিক পক্ষগুলোর শক্ত অবস্থানের কারণে ইউনূস সরকারকে পিছু হটতে হয়েছিল। তখন এটি নিয়ে আর কোনো কাজ হয়নি। এখন যদিও আইসিটির চিফ প্রসিকিউটর দাবি করছেন আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে, কিন্তু আইসিটির একাধিক সূত্র বলছে এই মুহূর্তে সরকার উপর মহলের নির্দেশে 2013 সালের 5 মে হেফাজতের কর্মসূচি ঘিরে হত্যা মামলা নিয়ে বেশি ব্যস্ত তদন্ত দল। আগামী কয়েক মাসের মধ্যে 10টি মামলায় আইসিটির প্রসিকিউশন টিম চার্জশিট দেওয়ার জন্য একটি প্রায়োরিটি লিস্ট ঠিক করেছে। এসব মামলার মধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি নেই। আবার সাবেক কয়েকজন সংসদ সদস্যের বিরুদ্ধে আইসিটিতে বিচারাধীন কয়েকটি মামলায় ওঠা গুরুতর অভিযোগ তদন্তে বাংলাদেশে আসতে চায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন বা আইপিইউর প্রতিনিধি দল। বিষয়টি নিয়ে বাংলাদেশের জাতীয় সংসদ সচিবালয় থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদর দপ্তর কাজ করছে। সূত্রগুলো বলছে, এমন পরিস্থিতিতে আওয়ামী লীগকে বিচারের মাধ্যমে নিষিদ্ধ করার জন্য সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ শুরু হয়নি। বিএনপি নেতাদের একটি অংশ মনে করে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ, বিশেষ করে শেখ হাসিনার ঘোষণাকে মোকাবেলার জন্য সরকারের পক্ষ থেকে একটি পাল্টা তীর ছুড়ে দেওয়া হয়েছে। এটি নিয়ে কয়েকদিন আলোচনা চলবে। জুলাই যেহেতু আন্দোলনের মাস হিসেবে পালিত হচ্ছে, এই মাসে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি তুলবে জামাত ও এনসিপি। সে কারণে আগে ভাগেই সরকারের পক্ষ থেকে এমন তীর ছুড়ে দেওয়া হয়েছে। বিএনপির একজন সিনিয়র নেতা প্রসঙ্গক্রমে গত জানুয়ারিতে টাইম ম্যাগাজিনে প্রকাশিত তারেক রহমানের সাক্ষাৎকারের কথা তুলে ধরেছেন। সেই সাক্ষাৎকারে দল নিষিদ্ধের বিরুদ্ধে তারেক রহমান বলেছিলেন, আজ যদি একটি দল নিষিদ্ধ করা হয় তবে কাল আমার দলও নিষিদ্ধ হবে না, তার নিশ্চয়তা কি? বিএনপির নেতারা বলছেন যে আইনগুলোর কথা বলা হচ্ছে, সে আইনগুলোতে প্রথমে নিষিদ্ধ করতে হয় জামাত ইসলামীকে। এর মধ্যে এই আলোচনা একাধিকবার হয়েছে। সংসদে পাশ করা আইনে জামাত ইসলামী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধী দল এবং দলটির বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ এরই মধ্যে প্রমাণিত হয়েছে। সেই দলটিকে সংসদে রেখে মুক্তিযুদ্ধের পক্ষের আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে দীর্ঘমেয়াদে রাজনীতিতে বিএনপির অবস্থান নড়বড়ে হয়ে যেতে পারে, এমন আশঙ্কা দলটির সিনিয়র নেতাদের মধ্যে আছে। আবার 21শে আগস্টের গ্রেনেড হামলার মতো নৃশংস ঘটনার জন্য ভবিষ্যতে যে কোনো সময় বিএনপিকেও যে কেউ আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে পারে। এদিকে দেশ রূপান্তরের এক সংবাদে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শাহদিন মালিকের বক্তব্য তুলে ধরে বলা হয়েছে, কোন আইনে কিভাবে আওয়ামী লীগের বিচার করা হবে সেটি অস্পষ্ট। তিনি মনে করেন, পৃথিবীতে কোনো দলকে বিচারের মুখোমুখি করা ও আদালতের সামনে নিষিদ্ধ করার নজির নেই। অন্যদিকে আদালতের মাধ্যমে রাজনীতিতে সুদূর প্রসারী বিপজ্জনক প্রভাব পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এমনকি বিএনপি পন্থী বুদ্ধিজীবী হিসেবে পরিচিত অধ্যাপক ডক্টর শহীদুজ্জামান দেশ রূপান্তরকে বলেছেন, আওয়ামী লীগের মতো শক্তিশালী একটি দলকে বিচারের মুখোমুখি করা, নিষিদ্ধ করা মুখের কথায় হয়ে যাবে না। এর জন্য যথেষ্ট গ্রাউন্ড ওয়ার্ক করা প্রয়োজন, জনমত গড়ে তোলা দরকার। সেগুলোর কোনোটি এ পর্যন্ত করা হয়নি। এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। বাংলাদেশের ভারত সীমান্তে পুশিন সহ নানা ধরনের সমস্যাগুলো নিয়ে গণমাধ্যমে নিয়মিত খবর প্রকাশিত হয়, কিন্তু
মিয়ানমার সীমান্ত ঘিরে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তৎপরতা বাড়লেও খুব একটা খবর চোখে পড়ে না। অথচ পার্বত্য চট্টগ্রামের সীমান্ত এলাকাগুলোতে তিনটি সশস্ত্র গোষ্ঠী একজোট হয়ে বেশ শক্ত অবস্থান তৈরি করে ফেলেছে। পার্বত্য অঞ্চলে নিরাপত্তায় নিয়োজিত একাধিক বাহিনীর তথ্য অনুযায়ী পার্বত্য চট্টগ্রামের বান্দরবানের দুর্গম সীমান্ত এলাকায় ইউপিডিএফ এবং কেএনএফ এর যৌথ ঘাঁটি আছে। 2 দিন আগে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে এমন একটি যৌথ ঘাঁটির সন্ধান পাওয়া গেছে। আর সীমান্তের ওপার থেকে ইউপিডিএফ এবং কেএনএফ কে সাহায্য করছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। আবার আরাকান আর্মিকে ঠেকাতে মিয়ানমারের জান্তা সরকার হয়ে লড়ছে আরসা, আরএসওর মতো রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠনগুলো। অন্যদিকে বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী রাখাইন এবং চীন রাজ্যে শুরু হয়েছে মিয়ানমার জান্তা সরকারের ভয়াবহ বিমান হামলা। মিয়ানমারের প্রেসিডেন্টের ভারত সফরের পর থেকে শুরু হওয়া এই অভিযানের মূল লক্ষ্য হলো বর্ষা মৌসুমের আগে রাখাইন ও চীন রাজ্য পুরোপুরি দখলমুক্ত করে ভারত ও চীনের প্রকল্পগুলো পুরোদমে চালু করা। মিয়ানমার জান্তা সরকার এমন সাঁড়াশি অভিযানের পর বাংলাদেশের সীমান্ত এলাকাগুলোতে নতুন করে আরাকান আর্মি ঘাঁটি বানাতে পারে। আবার আরাকান আর্মিকে ঠেকাতে নতুন সশস্ত্র গোষ্ঠী কেপিএফ বাংলাদেশ সীমান্তে অবাধে চলাফেরা করার অনুমতি চেয়ে বিজিবিকে চিঠিও দিয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, একদিকে সশস্ত্র গোষ্ঠীগুলোর যৌথ তৎপরতা, অন্যদিকে আরাকানে জান্তা সরকার অভিযান শুরু হওয়ায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, পার্বত্য চট্টগ্রামের সীমান্তের পাহাড়গুলো কি সশস্ত্র গোষ্ঠীগুলোর সেফ হেভেন বা স্যাংচুয়ারিতে পরিণত হয়েছে, যেখানে গড়ে উঠেছে তাদের প্রক্সি নেটওয়ার্ক? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত 24শে জুন থেকে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানের বিভিন্ন দুর্গম এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী। সবশেষ বৃহস্পতিবার বান্দরবানের রেতলাং এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। হঠাৎ করে এই অভিযানের কারণ হলো খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানের বিভিন্ন দুর্গম এলাকায় কুকিচিন ন্যাশনাল আর্মি বা কেএনএ এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ যৌথ ঘাঁটি গেড়েছে। 2রা জুলাই আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বান্দরবান রিজনের দুর্গম রেতলাং এলাকায় কেএনএ ও ইউপিডিএফ এর একটি যৌথ গোপন আস্তানায় বিশেষ অভিযান পরিচালনা করে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সশস্ত্র সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। বর্তমানে আশেপাশের এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আভিযানিক নিরাপত্তার স্বার্থে বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করা সম্ভব নয়, যার অর্থ হলো বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলোর ধারণা পার্বত্য অঞ্চলে এমন ঘাঁটি আরো রয়েছে। এর আগে 24শে জুন খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় পৃথক অভিযানে সশস্ত্র সংগঠনের এক সদস্য নিহত হন। পানছড়ির বরকলক এলাকায় অভিযানের সময় সংগঠনের 2 সদস্য 2টি AK-47 রাইফেল, 2টি ম্যাগাজিন ও 132 রাউন্ড গুলি সহ আত্মসমর্পণ করেন। অন্যদিকে রামগড়ের হাজাছড়া এলাকায় আরেক অভিযানে এক সশস্ত্র সদস্য নিহত হন। সেখান থেকে একটি AK-47 রাইফেল, একটি ম্যাগাজিন, একটি পাইপগান ও 27 রাউন্ড গোলা বারুদ উদ্ধার করা হয়। ইউপিডিএফ হলো পাহাড়িদের সংগঠন। একসময় ইউপিডিএফ এর শীর্ষ নেতারা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য ছিল, কিন্তু শান্তি চুক্তির বাস্তবায়ন নিয়ে বিরোধের জের ধরে জনসংহতি সমিতি থেকে বের হয়ে ইউপিডিএফ গঠন করে, যাদের বিরুদ্ধে সশস্ত্র তৎপরতা ও চাঁদাবাজের ব্যাপক অভিযোগ আছে। গত 22শে জুন টাইমস অফ বাংলাদেশের এক খবরে বলা হয়েছে, ইউপিডিএফ নতুন করে পার্বত্য অঞ্চলে তাদের পরিধি বাড়াচ্ছে বলে জানিয়েছেন দেশের নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা। সংগঠনটির নতুন সদস্য সংগ্রহ অভিযান পাহাড়ে বড় ধরনের সংকট তৈরি করতে পারে এবং তা আবারও একটি জটিল হুমকি হিসেবে আবির্ভূত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলোর জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইউপিডিএফ এর সাথে কেএনএ বা কেএনএফ এর যৌথ তৎপরতা। 2024 সালের এপ্রিলে বান্দরবানে রুমা ও থানচিতে দুটি ব্যাংকের 3টি শাখায় ডাকাতির ঘটনায় বেশ আলোচনায় এসেছিল সশস্ত্র সংগঠন কেএনএফ। অবশ্য এর আগে 2022 সালের অক্টোবরে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত খবরে বলা হয়েছে, দুর্গম পাহাড়ে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের ক্যাম্পে প্রশিক্ষণ শিবির স্থাপন করেছে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিদ্দাল সারাকিয়া। তখন জামাতুল আনসারের সঙ্গে যুক্ত হয়ে দেশটির 19টি জেলা থেকে হিজরতের নামে 55 জন তরুণ ঘর ছেড়েছিল। এই 55 জনের মধ্যে 38 জনের পূর্ণ নাম ঠিকানার একটা তালিকা তখন আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রকাশ করা হয়েছিল। নিরুদ্দেশ বা নিখোঁজ থাকা এই তরুণদের অনেকে বান্দরবানের দুর্গম এলাকায় কেএনএফ এর ক্যাম্পে স্থাপন করা প্রশিক্ষণ শিবিরে ছিলেন, এমন তথ্য 2022 সালে বাংলাদেশের সংবাদপত্রগুলোতে প্রকাশিত হয়েছিল। এই জামাতুল আনসার ফিল হিদ্দাল সারাকিয়ার একাধিক সাজাপ্রাপ্ত আসামি বিগত অন্তর্বর্তী সরকারের আমলে জামিন পায়। কেএনএফ বা কুকিচিন ন্যাশনাল ফ্রন্টকে বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিসেবে বিবেচনা করে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী। বম জাতিগোষ্ঠীর একটা অংশের উদ্যোগে এটি গঠিত হলেও তাদের দাবি 6টি জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে তারা। রুমা উপজেলায় এজেন্টপাড়ায় নাথান বম এই সংগঠনের প্রধান। কেএনএফ এর সামরিক শাখার শতাধিক সদস্য গেরিলা মিয়ানমারের কাচিনে সশস্ত্র প্রশিক্ষণ নিয়েছিল, এমন তথ্য তারা নিজেরাই প্রচার করেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, কেএনএফ গঠিত হয়েছিল জেএসএস এর বিরুদ্ধে, ইউপিডিএফ জেএসএস এর বিরোধী। আবার কেএনএফ প্রশিক্ষণ নিয়েছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী 3 ব্রাদারহুড অ্যালায়েন্সের কাছে। এই অ্যালায়েন্সের একটি বাহিনী হলো আরাকান আর্মি, যারা বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন অঞ্চলগুলো দখল করেছে। 2024 সালে ব্যাংক ডাকাতির পর সাঁড়াশি অভিযানে কেএনএফ আত্মগোপন করেছিল, কিন্তু বাংলাদেশের এপারে ইউপিডিএফ আর মিয়ানমারের ওপারে আরাকান আর্মির সহায়তায় নতুন করে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে নতুন করে ঘাঁটি গেড়েছে। এরই মধ্যে গত মাসে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলোর সাথে এই সংগঠনটির কয়েক দফা সংঘর্ষ হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় রকমের শঙ্কা তৈরি করেছে। আইন শৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা বিশ্লেষকদের একটি অংশের মতে, সাম্প্রতিক সময়ে কেএনএফ এর তৎপরতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দুর্গম পাহাড়ি এলাকায় বিচ্ছিন্ন চলাচল, স্থানীয় পর্যায়ে যোগাযোগ পুনর্গঠন এবং কয়েকটি ছোট পরিসরের নাশকতামূলক কর্মকাণ্ডের তথ্য নিরাপত্তা সংস্থাগুলোর নজরে এসেছে। বিশ্লেষকদের মতে, এই তৎপরতার পেছনে আঞ্চলিক ভূ রাজনৈতিক বাস্তবতার ভূমিকা আছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক মাসগুলোতে দেশটির সামরিক বাহিনী ব্যাপক বিমান হামলা, ভারী গোলাবর্ষণ এবং স্থল অভিযান জোরদার করেছে। এর ফলে আরাকান আর্মি কয়েকটি কৌশলগত এলাকায় তীব্র সামরিক চাপে রয়েছে বলে বিভিন্ন নিরাপত্তা মূল্যায়নে উল্লেখ করা হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, কেএনএফ ও আরাকান আর্মির মধ্যে অতীতে গড়ে ওঠা যোগাযোগ ও সহযোগিতার প্রেক্ষাপটে সীমান্তবর্তী এলাকায় পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। যদি আরাকান আর্মির নেতারা সীমান্ত সংলগ্ন অঞ্চলে নিরাপদ আশ্রয়ের চেষ্টা করে, তাহলে কেএনএফ তাদের সহায়তা করবে। এমন পরিস্থিতিতে কেএনএফ যদি পার্বত্য অঞ্চলে বিচ্ছিন্ন সহিংসতা বা নিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ড বাড়ানোর চেষ্টা করে, তবে এর একটি উদ্দেশ্য হতে পারে আইন শৃঙ্খলা বাহিনীর মনোযোগ অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির দিকে ব্যস্ত রাখা এবং সীমান্তবর্তী এলাকায় সম্ভাব্য সহযোগিতামূলক কার্যক্রমের জন্য কৌশলগত সুযোগ তৈরি করা। এমন পরিস্থিতিতে নতুন খবর হলো, মিয়ানমারের জান্তা বাহিনী দেশটির সশস্ত্র গোষ্ঠীগুলোকে হঠাতে ব্যাপক বিমান হামলা শুরু করেছে। আর এই হামলা হচ্ছে একেবারে বাংলাদেশের সীমান্ত ঘেঁষে। দেশটির সংবাদ মাধ্যম ইরাবতীর খবরে বলা হয়েছে, মিয়ানমার জান্তা সরকারের প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং নির্বাচনে জেতার পর প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফরে ভারতে গিয়েছিলেন। 30 মে থেকে 3রা জুনের এই সফরে সিদ্ধান্ত হয়
ভারত মিয়ানমার থাইল্যান্ড মহাসড়কের কালে তামু অংশের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার এবং সীমান্তে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বর্ষা মৌসুম শুরু হওয়ার আগে মিয়ানমার সেনাবাহিনী তাদের সামরিক অভিযান জোরালো করবে। দর্শক, মিয়ানমারে ভারতের ভূ রাজনৈতিক ও ভূ অর্থনৈতিক স্বার্থগত দুটি অত্যন্ত ব্যয়বহুল এবং কৌশলগত সংযোগ প্রকল্পের সাথে জড়িত। একটি হলো কালাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট, আর একটি ভারত মিয়ানমার থাইল্যান্ড ত্রিপক্ষীয় মহাসড়ক। ভারতের জন্য এই প্রকল্পগুলো কেবল অর্থনৈতিক করিডোর নয়, বরং এগুলো ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত করার জন্য প্রয়োজনীয় বিকল্প লাইফলাইন এবং বঙ্গোপসাগরে চীনের ক্রমবর্ধমান আধিপত্যের বিরুদ্ধে একটি শক্তিশালী কৌশলগত পাল্টা ব্যবস্থা। ভারত মিয়ানমার থাইল্যান্ড মহাসড়কটি মিয়ানমারের চীন ও রাখাইন রাজ্যের ভিতর দিয়ে গেছে, আর চীন রাজ্যের ঠিক নিচেই হলো রাখাইন রাজ্য, যেটি বাংলাদেশের সীমান্তবর্তী। এই রাজ্যের সিতুয়া ও কিয়াকফিউ বন্দর ঘিরে আছে চীন ও ভারতের বড় প্রকল্প। ইরাবতীর আরেক খবরে বলা হয়েছে, ভারতের পর মিয়ানমার সরকারের সাথে চীনের বৈঠক হয়েছে। রাখাইন রাজ্যে চলমান তীব্র সংঘাতের মধ্যেও কিয়াকফিউ গভীর সমুদ্র বন্দর প্রকল্প নির্ধারিত সময়সূচি অনুযায়ী শেষ করা হবে বলে চীনকে প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমার। কিয়াকফিউ গভীর সমুদ্র বন্দর হলো মিয়ানমারের রাখাইন রাজ্যে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবকাঠামো। সিতুয়া ও কিয়াকফিউ বন্দরে চীনের এবং কালাদানে ভারতের স্বার্থ রক্ষা করতে হলে মিয়ানমারকে অবশ্যই চীন এবং রাখাইন রাজ্য দুটি নিজেদের আয়ত্তে নিতে হবে। সেটি করার জন্য ব্যাপক বিমান হামলা শুরু করেছে জান্তা সরকার। গত কয়েকদিনে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, প্রায় 1 বছর বন্ধ থাকার পর মিয়ানমারের রাখাইন রাজ্যে আবারও ভারী গোলাবর্ষণ ও বিস্ফোরণের শব্দে এপারে নাফ নদীর তীরবর্তী টেকনাফের বিস্তীর্ণ সীমান্ত এলাকা কেঁপে উঠছে, আর তাতে সীমান্তবাসীর মনে ফিরে এসেছে পুরনো আতঙ্ক। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, মিয়ানমার জান্তা বাহিনীর হয়ে স্থলপথে আরাকান আর্মির বিরুদ্ধে লড়ছে রোহিঙ্গাদের বেশ কয়েকটি সশস্ত্র সংগঠন। আরসা, আরএসও, এআরএনও এসব সংগঠনগুলো বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প থেকে সদস্য সংগ্রহ করে এবং প্রশিক্ষণ শেষে তারা আবার ক্যাম্পে ফিরে আসে, এমন তথ্য এর আগে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এমন পরিস্থিতিতে নতুন করে রোহিঙ্গা সংকট আরো বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। বিশ্লেষকরা বলছেন, দেশীয় ও সীমানার ওপারের সশস্ত্র গোষ্ঠীগুলোর একই অঞ্চলে অবস্থান খুবই রেয়ার ঘটনা। আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী দুর্গম উপজাতীয় এলাকাগুলো যেমন একসময় ফাতা অঞ্চলে আন্তদেশীয় সশস্ত্র গোষ্ঠীর অবস্থানের কথা শোনা যায়, কিন্তু বাংলাদেশ মিয়ানমার সীমান্তে পরিস্থিতি জটিল হচ্ছে, কারণ নতুন নতুন সশস্ত্র গোষ্ঠীর জন্ম হচ্ছে এই সীমান্তে। সবশেষ বাংলাদেশ মিয়ানমার সীমান্তে খুমি পিপল ফোর্স বা কেপিএফ নামে নতুন একটি সশস্ত্র সংগঠনের আনাগোনা বেড়েছে। সংগঠনটি মিয়ানমারের চীন রাজ্যের পালেতোয়া টাউনশিপ কেন্দ্রিক খুমি জনগোষ্ঠীর নতুন সশস্ত্র প্ল্যাটফর্ম। খুমি পিপল ফোর্স গত 25শে মে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে একটি চিঠি দিয়েছে। ওই চিঠিতে তারা নিজেদের যাত্রা ফেব্রুয়ারিতে শুরু হয়েছে উল্লেখ করে এবং বাংলাদেশের সীমান্ত এলাকায় চলাচল ও যোগাযোগের সুযোগ দেয়। এই কেপিএফ আবার আরাকান আর্মির বিরোধী গোষ্ঠী। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্তের দুর্গম এলাকাগুলোতে সশস্ত্র গোষ্ঠীগুলো এক ধরনের প্রক্সি নেটওয়ার্ক গড়ে তুলেছে, যেখানে অঞ্চলটি তাদের জন্য হয়ে যেতে পারে সেফ হেভেন। সেটি হলে আঞ্চলিক পরাশক্তির কেন্দ্র হয়ে এই অঞ্চলকে ঘিরে এক জটিল সমস্যার মুখোমুখি হতে পারে বাংলাদেশ। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।